আমি আমার বোনের শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। মনে হচ্ছে আমি ভেতরে গেলে যদি সবকিছু বদলে যায়। হঠাৎ একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? না মামুনি, আসলে এটা আমার আপুর শ্বশুরবাড়ি। কাল আমার আপুর বিয়ের 6 বছর পূর্ণ হতে চলেছে। সেই অনুষ্ঠান উপলক্ষে আমি এসেছি। আপনি ওই পার্টিতে এসেছেন? হুম। ওর একটা মেয়ে আছে, নাম নিহিরিকা। আমার আপুর একমাত্র মেয়ে। তুমি কে? তোমার নাম কি? আমি নিহিরিকা মামুনি, তোমার আপুর একমাত্র মেয়ে। আমি তোমায় ছবিতে অনেক দেখেছি, আজ সামনে থেকে দেখে নিলাম। মেয়েটার কথা শুনে অনেক অবাক হলাম। ও ছবির আমাকে আর আমি বাস্তব আমিকে কত সহজে মিলিয়ে ফেলেছে। আপুর আর রক্তিমের মেয়ে, অনেক সুন্দর দেখতে। এতক্ষণে খেয়াল করে দেখলাম নিহিরিকা খানিকটা আপুর মতো দেখতে হলেও চোখ দুটো রক্তিমের মতোই দেখতে। নিহিরিকাকে কোলে নিয়ে বললাম, তুমি তাহলে আমার নিহিমা? হুম, আমি তোমার নিহিমা। এবার বলো, আমার জন্য চকলেট এনেছো? আর এত দেরি করে কেন আসলে? সব পরে বলবো বুড়ি। তোমার জন্য চকলেট এনেছি, এগুলো বের করি। একটু নিচে নামো দিচ্ছি। নিহিরিকাকে নিচে নামিয়ে দিয়ে ব্যাগ থেকে কিছু চকলেট দিলাম। আসার সময় ওর জন্য নিয়ে এসেছিলাম। চকলেট দিতে ওকে বললাম, আচ্ছা, তোমার মা নানা নানু কোথায়? সবাই বাড়িতে আছে। তুমি যাও, আমি আসি। আমার ফ্রেন্ডটা আমার জন্য অপেক্ষা করছে। বাই খালামণি। এই নিহি, দাঁড়াও। বাড়ির কোথায় আছে বলে তো যাও। না বলে নিহিরিকা চলে গেল। এখন কি হবে? একা একা হাঁটা ধরলাম। অনেক বদলে গেছে বাড়িটা। আগে একতলা ছিল, এখন দোতলা করেছে, ছাদও আছে। আপু তিল তিল করে ওর সংসার গড়ে তুলেছে। ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে, না জানি কি হবে। গুটি গুটি পা করে এগিয়ে যেতে লাগলাম। উদ্দেশ্য দোতলা বাড়িটা। কিছুদূর হাঁটার পর সামনে একজনকে দেখে একটা অস্থিরতা কাজ করছে। সামনে রক্তিম দাঁড়িয়ে আছে, আমার বোনের স্বামী রক্তিম। রক্তিম আমায় দেখে মলিন হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো তানু? সেই পুরনো কণ্ঠস্বর কানে ভেসে এলো। নিজেকে সামলে মুচকে এসে প্রত্যুত্তরে বললাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি রক্তিম ভাইয়া। তুমি কেমন আছো? আপু কেমন আছে? আপু আম্মু আব্বু সবাই কোথায়? আরে আস্তে আস্তে তানু, এক এক করে জিজ্ঞেস করো। তুমি দেখি সেই আগের মতো পিছি তানুই রয়ে গেছো। কি যে বলেন, বাদ দেন আগের কথা। আপু আম্মু আব্বু কোথায়? সবাই দোতলায় আছে। কালকের অনুষ্ঠানের পরিকল্পনা করছে। চলো, তোমাকে সেখানে নিয়ে যাই। হুম, চলেন। রক্তিম আগে হাঁটছে আর আমি তার পেছনে। বাড়ির মালিকগুলো আগের থেকে অনেক বদলে গেছে। আপু হয়তো অনেক বদলে গেছে। মেয়ে সংসার নিয়ে অনেক ভালো আছে আমার আপুটা। কত বছর ধরে আমার পরিবারকে দেখি না। আব্বু আম্মু সবাই অনেক অভিমান করেছে। যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম। আজ প্রায় 6 বছর পর চেনা শহরে অচেনা মানুষ হয়ে ফিরে এসেছে। রক্তিমের কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। রক্তিম বলছে, কি করছে এখন? লেখাপড়ার পাঠ চুকে দিয়ে? এ তো একটা স্কুলে অঙ্কের টিচার। বাহ, যে তেন অঙ্কে জিরো পেত, সে নাকি অঙ্কের মাস্টার। ভাবতেই অবাক লাগে। রক্তিম কথাটা বলে হাসতে লাগলো। কিন্তু আগে আমি এই হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতাম। এখন আর আগের মতো আগ্রহ নেই। আমি রক্তিমকে জিজ্ঞাসা করলাম, আপু কেমন আছে রক্তিম ভাইয়া? আলহামদুলিল্লাহ, তোমার আপু ভালো আছে। তুমি কেমন আছো? তুমি যেভাবে থাকতে বলে গিয়েছিলে, রক্তিম তোমার আপুকে নিয়ে সেইভাবেই আছে। হুম, দেখতে পারছি। তোমাদের মেয়েটা দেখতে খুব মিষ্টি। দেখেছো তুমি নিহিরিকাকে? হুম, তোমার মেয়ে তো আমাকে ছবি দেখে চিনে ফেলেছে। জানো তো তানো, মানুষটা যদি ওপরে ভালো থাকে তাহলে ভেতর থেকে একদম ভেঙে যায়। সামনের ঘরে সবাই আছে। রক্তিম আমাকে কথাটা বলে চলে গেল। জানি না কোথায় যাবে, আর জানতেও চায় না। অতীত নিয়ে কখনো ভাবতে নেই। এত বছরে আমি বেশ বুঝতে পেরেছি। রক্তিমের দেখানো রুমে গিয়ে দেখি আপু আর আম্মু বসে বসে কথা বলছে, আব্বু নেই। কত বছর পর কাছের মানুষদের দেখছি। ফোনে কথা হতো, শুধু আম্মুর সাথে কথা বলতাম। আব্বু আপু ফোন দিলে তত বেশি কথা বলতাম না। আপু আর আম্মুকে দেখে নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে বললাম, সবাই কেমন আছো? আব্বু কোথায় আম্মু? আপু আর আম্মু আমার কথা শুনে পিছনে ফিরে আমাকে দেখে সাথে সাথে আমার কাছে এসে পড়ল। আপু আম্মু দুজনেই কান্না করছে। আম্মু আমার মাথায় হাত রেখে বলল, তুই কখন এলি? তুই তো বলেছিলি আসবি না। জানিস, তুই যখন বললি এবারও আসবি না, আমি ধরে নিয়েছি তুই আর কখনোই আসবি না। আমি মরে গেলে হয়তো আমাকে দেখতে আসবি। আম্মুর কথা শুনে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, এরকম করে কেন বলছো? আমি তো ব্যস্ত ছিলাম। আর বললে, তোমাদের সারপ্রাইজ দিতাম কিভাবে বলো? হয়েছে হয়েছে, আর যেতে দিব না। তুই এবার থেকে আমার কাছেই থাকবি। হুম, পরে দেখা যাবে। আগে বলো, আপু কেন এখনো আমার সাথে কথা বলল না?
আমি জানি না কিছু। যা, তোমরা বোনেরা বোনেরা তোমাদের ঝগড়া মিটিয়ে নাও। আমি তোর জন্য খাবার তৈরি করছি। আম্মু চলে গেল রান্নাঘরে। আমি আপুর কাছে গিয়ে মাথা নিচু করে বললাম, আমার সাথে কথা বলবি না আপু? এমনি আমার আপু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। আপু কান্না করে বলছে, তুই কেমন বোন? আমি কি করলাম? তুই সেই যে আমার বিয়ের পরের দিন ঢাকা চলে গেলি, আর আসার নাম নেই। আমার ছবির পাশে তোকে দেখে কান্না পেত। কান্না না করে তোর কাছে ফোন দিতাম, আর তুই কথা না বলে আমাকে ব্যস্ততা দেখাতি। সরি। জিয়াপু, সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। সরি রে, মাফ করে দে এবারের মতো। হুম। তুমি শুধু ভুল করবে, আর আমি বড় বোন দেখে ক্ষমা করে দিব। ঠিক আছে, করিস না। আচ্ছা, এইসব বাদ দে। তোর মেয়েটা কিন্তু তোর মতোই বুদ্ধিমান, জানিস। আমি ওকে না চিনলেও ছবি দেখে আমাকে ঠিক চিনে গেছে। দেখা হয়েছে তাহলে তার খালামণির সাথে। হুম। অনেক মিষ্টি, পুরো তোর মতোই দেখতে। রক্তিমের সাথে দেখা হয়েছে। না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি আম্মুর কাছে যাই। হুম। আচ্ছা, বাবা কোথায়? আব্বু বাসায় গেছে। আব্বুর বন্ধুর ছেলে নাকি আসবে। এখানে একটা কি কাজ আছে। ও, তাহলে আমি তোর ওয়াশরুমটা ব্যবহার করি। তাই কর। আপু চলে গেল আম্মুর কাছে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আপুর রুমের বারান্দায় গেলাম। অনেক সুন্দর পরিবেশটা। মৃদু বাতাস, বেলি ফুলের সুবাস। অনেকদিন পর এরকম একটা পরিবেশ উপভোগ করছি। বাগানের দিকে তাকাতে তাকাতে দেখলাম রক্তিম আর নিহিরিকা মেয়ে বাবা কি সুন্দর খেলছে। রক্তিমকে দেখে কেউ বলবেই না রক্তিম আমার বোনের সাথে অসুখী। শুধু শুধু আমাকে বিভ্রান্ত করার জন্য ওইভাবে বলল। ও জানে ওইরকম কথা বলে আমি ওর প্রতি ইমোশনাল করত। ওর সাথে প্রথম যেদিন দেখা হয় সেদিনও রক্তিম ইমোশনাল হয়ে কথা বলেছিল। সেদিন ছিল বসন্ত উৎসব। আমি আমার আপুর সাথে ওর কলেজে গিয়েছিলাম। সেদিন ও আর আমার প্রথম দেখা। তখন আমি দশম শ্রেণীর ছাত্রী, আর রক্তিম আর আপু ছিল ক্লাসমেট। চুপচাপ আপুর কথা মতো বসেছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে লাল রং দিয়ে মুখটাও লাল করে দেয়। এতে আমি অনেক রাগ নিয়ে পিছে তাকালাম, কিন্তু তাকে দেখে আমার রাগ একদম পানি হয়ে গেছে। 6 ফুট লম্বা হবে ছেলেটার, সারা শরীর লাল রঙে মাখামাখি। কালো চুলগুলো লাল আবির দেওয়ার কারণে লাল হয়ে গেছে। গালমুখ গলায় লাল আবির মেখে একাকার। তবু আমি ছেলেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেলাম। আমার মনে হলো আমার সামনে কোনো মানুষ দাঁড়িয়ে নেই, একটা লাল রঙা আস্ত এলিয়েন দাঁড়িয়ে আছে। রক্তিমকে এভাবে দেখে আমি উচ্চস্বরে হাসতে লাগলাম। কেউ আমার হাসি দেখে মনে করবে না আমি রক্তিমের উপর রাগ করেছি। আমার হাসি শুনে রক্তিম বলল, সরি মিস, আসলে আমি চোখে দেখতে পাই না, তাই ভুল করে আপনাকে আবির দিয়ে দিয়েছি। মনে মনে ভাবলাম ছেলেটা অন্ধ, আর তাকে নিয়ে আমি হাসাহাসি করেছি। তাই আমি উল্টো ক্ষমা চাওয়ার জন্য বললাম, আপনি কেন সরি বলছেন? আমি আপনাকে নিয়ে মজা করেছি না জেনে। দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি সত্যি দুঃখিত। সরি সরি সরি। ঠিক আছে, এতবার সরি বলতে হবে না। আমি চোখে দেখতে পাই তুমি আমাকে নিয়ে হাসাহাসি করেছ, তাই ছোট একটা শিক্ষা দিলাম, যাতে আর কখনো কার সামনে এমন করতে না পারো। সেদিন রক্তিমামায় ইমোশনাল ব্ল্যাকমেল করে ঠিকই সরি বলে নিয়েছিল। আমি বদ্ধ সরি বলেছি। আজ প্রায় 6 বছর পর সেই ইমোশনাল ব্ল্যাকমেল। নিজের অজান্তেই রক্তিমকে দেখে অতীতের কথা মনে পড়ে গেল। কি সুন্দর করে বাবা মেয়ে খেলছে। সত্যি রক্তিম আপুকে পেয়ে অনেক খুশি। একটা কথা আছে ভাগ্যে বলে, যে ভাগ্যে থাকে না তাকে হাজার চাইলেও পাওয়া যায় না, আর যে ভাগ্যে থাকে তাকে না চাইলে পাওয়া যায়। আপুর ভাগ্যে রক্তিম ছিল, আর রক্তিম আর আপুর ভাগ্যে ছিল নিহিরিকা। নিচে যেতে হবে। আর কত থাকবে অন্য রুমে। নিচে যাওয়ার জন্য পিছন ফিরতে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমার আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। চোখ থেকে অবাধ্য পানি পড়তে থাকলো। আমি আব্বুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আব্বু? ভালো। আমার মা কেমন আছে? ভালো আছি। তুই বুঝি তোর এই বুড়ো বাপটার উপর রাগ করে আছিস? একদম না। আমি তোমার উপর রাগ করব কেন? জানিস না বুঝি, আমার জন্যই তো তুই আজ আমাদের থেকে এত দূরে থাকিস। কে বলে? আমি তো আমার পড়াশোনার জন্যই দূরে গেছি। ওইসব পতি তারা আমার কাছে আমার আপু আর পরিবারের সবকিছু। তোমাদের জন্য আমি সব ছেড়ে দিতে পারি, হোক তা ভালোবাসা। আব্বু আমার কথা শুনে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই বাড়িতে তোর কষ্ট হচ্ছে, চল তুই আর আমি আমাদের বাসায় চলে যাই। না আব্বু, আমার একদম কষ্ট হয় না। এখানে সবাই আছে, তুমি, আম্মু, আপু, নিহিরিকা বুড়ি। তোমরা থাকতে আমার কিসের কষ্ট? আমার মেয়েটা দেখি খুব বড় হয়ে গেছে। হুম। তোমার মেয়েটা ইট শহরে থাকতে থাকতে বড় হয়ে গেছে। চল নিচে চল, তোর মা খেতে রাখছে। হুম। চলো। আব্বুর সাথে রুম থেকে বের হয়ে খাবার টেবিলে গেলাম। আমি আর আব্বু একসাথে বসেছি। আপু নিহিরিকাকে খাইয়ে দিচ্ছে।
আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। রক্তিম ছাড়া সবাই উপস্থিত। আব্বু আমাকে জিজ্ঞাসা করলো, তুই কি আবার ঢাকা চলে যাবি? হুম, চাকরিটা যখন নিয়েছি তখন তো যেতে হবে। আচ্ছা মা, তুই বল, আমাদের কি টাকা পয়সা কম? বাড়ি জায়গা জমি সব আছে, এইসব তো তোর আর নিহার। জানি আমি আব্বু, তবে কি জানো, এই শহরটা আমার কাছে বড্ড অচেনা হয়ে গেছে। চেনা শহরের সাথে অচেনা আমি মানিয়ে নিতে পারবো না। আমার কাছে আমার ইট পাথরের শহরটাই চেনা। তাই ফিরে যাব, চাকরিও তো জয়েন করতে হবে। আমার কথা শুনে আম্মু কেঁদে কেঁদে বলল, কি যে তানো, তুই ছোট থেকে এই শহরে বড় হয়েছিস, এখন তোর কাজের শহরটা অচেনা হয়ে গেছে। মাঝে মাঝে চেনা জিনিসগুলো বড্ড অচেনা হয়ে যায়। বুঝি না বাপু, তোমাদের বাপ মেয়ের কথা। থাকা লাগবে না, তোর মায়ের কাছে তুই থাক তোর চাকরি নিয়ে। আম্মু আমার কথাটা শোনো। আম্মু কাঁদতে কাঁদতে টেবিল ছেড়ে চলে গেল। আপু নিহিরিকাকে নিয়ে চলে গেল। আব্বুর খাওয়া শেষ করে আমাকে বলল, তাড়াতাড়ি খেতে, আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। হঠাৎ পেছন থেকে চিকন কণ্ঠে কেউ বলে উঠল, কেমন আছিস তানু পাখি? কণ্ঠটা চেনা চেনা হলেও চিনতে পারছি না। পিছনে ফিরে দেখি হিমু ভাইয়া এসেছে। হিমু ভাইয়া, আপু আর রক্তিম সেম ক্লাস ছিল। হিমু ভাইয়া আব্বুর বন্ধুর ছেলে, সেই থেকে আমাদের সাথে পরিচয়। আমাকে সবসময় তানু পাখি বলে। হিমু ভাইয়াকে বললাম, ভাইয়া আপনি 1 মিনিট দাঁড়ান, আমি হাতটা ধুয়ে আসি। বেসিন থেকে হাত ধুয়ে এসে দেখি ভাইয়া নেই। তখনই পিছন থেকে একজোড়া হাত আমার চোখ দুটো ধরে ফেলে। এই ছোঁয়া আমার বড্ড চেনা, তাই বললাম, দেখেন ভাইয়া, আমি কিন্তু আপনার ছোঁয়া এখনো চিনি। ভাইয়া আমার চোখ দুটো ছেড়ে দিয়ে সামনে এসে বলে, জানি তো, আমার তানু পাখি আমার ছোঁয়া কখনো ভুলতে পারবি না। হুম, আপনি তো সব জেনে বসে আছেন। চল, তুই আমার সাথে ছাদে, তোর সাথে অনেক কথা আছে। আব্বু আম্মুর সাথে দেখা করে নেন, পরে দেখা করা যাবে। কিন্তু তুই ওবারের মতো যদি শহরে না বলে পাড়ি জমাস, পাড়ি তো জমাতে হবে। তুই ছাদে চল। চলেন। হিমু ভাইয়ার সাথে ছাদে চলে এলাম। ছাদে 2টা চেয়ার রাখা, আমি একটা চেয়ারে বসলাম। আর হিমু ভাইয়া আমার সামনাসামনি দাঁড়িয়ে আছে। শান্ত গলায় আমাকে জিজ্ঞেস করলো, ফোন দিলে ফোন তুলিস না কেন তুই? এমনি ভালো লাগে না? রক্তিমকে ভুলতে যখন পারবি না, তখন নেহার সাথে কেন নিজে বিয়েটা ঠিক করে দিলি? জানো তো হিমু ভাইয়া, ছাদের এই পরিবেশে এই গানটা হলে বেশ অসুবিধা হতো না, কি বলো তুমি? কথা ঘোরানোর একদম চেষ্টা করবি না। তুই জানিস আমি এই অভ্যাস একদম পছন্দ করি না। জানো তো আপু, রক্তিমকে খুব ভালোবাসি। আর তুই? আমি ভালোবাসতাম না। ভালোবাসলে আঁকড়ে ধরে রাখতে হয়। আমি তো আঁকড়ে ধরে রাখতে পারলাম না। অন্যের কাছে ইচ্ছে করে ছেড়ে দিলে সেটা আঁকড়ে ধরে যায় না। আপু সত্যিই রক্তিমকে খুব ভালোবাসতো। আমি বাচ্চা না তানু, আমি সব বুঝি, কে কাকে কতটা ভালোবাসে। কথাটা বলে ছাদ ছেড়ে চলে যায় হিমু ভাইয়া। আর আমি ছাদে বসেই থাকলাম। একটা গান হলে ভালো হতো। ঠিক তখনই হিমু ভাইয়া গিটারের টুংটাং শব্দে সুর তুলল। সত্যি, হিমু ভাইয়ার থেকে আমি যা চেয়েছি সবসময় ঠিক তাই দিয়েছে। এখন যখন রেগে গিয়ে চলে গেল, পরে সে কিন্তু গানটা ঠিক গাইল। এসব ভাবতে ভাবতে ছাদে আলো জ্বালানো হলো। চারদিকটা অন্ধকারে হলেও স্নিগ্ধ পরিবেশ। হঠাৎ হিমু ভাইয়া আমায় বলল, জানিস তানু, এই স্নিগ্ধ পরিবেশে তোকে পুরো একটা মায়াপরি লাগছে। হিমু ভাইয়ের কথায় আমি উচ্চস্বরে হাসতে লাগলাম। হাসতে হাসতে বললাম, ভাইয়া আপনি আসলে একটা উন্মাদ মানুষ। কেন তোর এই কথা মনে হলো? মানুষ মায়াবতী বলে। আর আপনি এই স্নিগ্ধ পরিবেশে এই আমার মতো কালো একটা মেয়েকে মায়াপরি বলছেন। তুই জানিস, তোর এই চেহারা আমার খুব প্রিয়। নিচে যাচ্ছি ভাইয়া। হিমু ভাইয়াকে বলে নিচে আমার রুমে চলে এলাম। আপু বোয়াকে দিয়ে আগেই সবকিছু পাঠিয়ে দিয়েছিল। ছাদে থাকতে আরো ইচ্ছা করছিল, কিন্তু হিমু ভাইয়ার মায়াপুরী কথাটা শুনে কেমন একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। চোখ বন্ধ করে ডুব দিলাম অতীতে। সেদিনের পর থেকে রক্তিমের সাথে দেখা কথা হতো। সম্পর্কটা আপনি থেকে তুমিতে এসেছে। বাসায় সে আমার কথা জিজ্ঞাসা করলে আমিও সাথে সাথে তার সামনে হাজির হতাম। অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল। মাঝে মাঝে মনে হতো ভালোবেসে ফেলেছি। সবসময় আমাদের বাড়িতে আপুর সাথে আসতো। সেদিনও এসেছিল, কিন্তু আপুর সাথে না। হিমু ভাইয়া আর রক্তিম এসেছিল। বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছি। বৃষ্টির পানি হাত দিয়ে স্পর্শ করব। ঠিক তখনই রক্তিম এসে আমায় বলল, তানু, আমি তোমার সাথে বৃষ্টি উপভোগ করতে পারি। কেমন আছো? ভালো। আমার কথা জিজ্ঞাসা করবে না? কি, আমি কেমন আছি? দেখাই যাচ্ছে ভালো আছেন। যখন দেখতে পারছি, জিজ্ঞেস করার কি আছে? তোমার সাথে আমি কখনো কথায় জিততে পারবো না। তোমার জন্য একটা উপহার আছে। কি? একটু দাঁড়াও, আসতেছি। আমাকে রক্তিম অপেক্ষা করতে বলে বারান্দার দিকে চলে এলো। আমি আমার মতো বৃষ্টি দেখায় ব্যস্ত। হঠাৎ মনে হলো রক্তিম আমাকে বলছে, তোমাকে আমি কিছু বলছি। তানু,
তুমি শুনছো না কেন? রক্তিমের কথায় পিছন ফিরে দেখলাম 6 ফুট লম্বা ফর্সা ছেলেটা একগুচ্ছ কদম ফুল নিয়ে দাঁড়িয়ে আমাকে বলছে, তানু, আমি তোমাকে সবসময় চাই আমার পাশে একজন ভালোবাসার মানুষ হিসেবে। এরকম ঝুম বৃষ্টিতে তোমাকে সঙ্গী হিসেবে চাই। মেঘলা দিনে আমার চায়ের সঙ্গী হিসেবে চাই। আমি ভালোবাসি আমার মায়াবতীকে। আমার মায়াবতী কি আমাকে ভালোবাসবে? রক্তিমের কথায় আমি বললাম, আমার আপু আপনাকে খুব ভালোবাসে, কিন্তু আমি তোমায় ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না। কেন? আমি তোমাকে তার জবাবদিহিতা দিতে বাধ্য নই। তানু, তুমি আমার কথাটা শোনো, রাজি হয়ে যাও। মানে কি? আপুকে বিয়ে করতে রাজি হয়ে যাও। অনেক ভালোবাসি তোমায় আপু। আর এখানে তো আমি তোমায় ভালোবাসি না, আমি তোমায় ভালোবাসি নেহাকে না। আর আমি সবসময় আমার বন্ধুর মতো দেখে এসেছি। আমাকে ভালোবাসো? হুম, অনেক। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি কোনো চিন্তা করো না। আমি নেহাকে বুঝিয়ে বলবো। আমি জানি তুমিও আমায় ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আমি চাই তুমি আপুকে বিয়ে করো। আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না। রক্তিম দিয়ে কথাটা বলে চলে এলাম বারান্দা থেকে। আসার সময় হিমু ভাইয়াকে দেখলাম দাঁড়িয়ে আছে। হিমু ভাইয়া আমার চোখে পানি দেখে জিজ্ঞেস করেছে, কি হয়েছে? আমি মাথা নেড়ে না বললাম। এক দৌড়ে রুমে চলে আসলাম। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। মনে হচ্ছে চিৎকার করলে সবাই জেনে যাবে আমার কষ্ট হচ্ছে। আমি চাই না কেউ আমার কষ্টের কথা জানুক। রক্তিম আমার কথা রেখেছিল, আপুকে বিয়ে করেছিল। আপু যেদিন আমাদের বাসা থেকে চলে যাবে সেদিন আপু খুব খুশি ছিল। আমার মাথায় হাত রেখে বলেছিল, ভালো থাকিস, জানি না কবে আসবো। এখন আর তোর সাথে কেউ ঝগড়াও করবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করিস, আব্বু আম্মুর খেয়াল রাখিস। আপু বিয়ের পরের দিন আমি ঢাকা চলে আসি। তখন ইন্টার প্রথম বর্ষ। একটু একটু করে নিজেকে সামলে নিয়ে শুরু করি নতুন একটা জীবন। কিন্তু দিন শেষে কষ্টগুলো ভাগাভাগি করার মতো কেউ থাকতো না। রাত হলে একাকিত্ব আমায় ঘিরে রেখেছে। পুরনো কথাগুলো মনে পড়লে একটা চাপা কষ্ট হয়, হয়তো না পাওয়ার কষ্ট। সেদিন খুব করে বলতে চেয়েছিলাম, আমি তোমায় ভালোবাসি, তোমাকে আমার জীবনে প্রত্যেক মুহূর্তেই চাই। সেদিন বলা হয়নি, কখনো বলা হবে না তোমায় ভালোবাসি। ঘুমের প্রয়োজন অনেক নির্ঘুম রাত কাটিয়েছি। আর না নির্ঘুম রাত, শুধু কষ্ট জানে, কষ্ট লাঘব করতে জানে না। বিছানায় শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে রোদের আলো চোখে পড়তে দেখি হিমু ভাইয়া জানালার পর্দা সরিয়ে দিচ্ছে। রক্তিম ভাইয়া আমাকে বলল, জানিস তানু, রোদের আলো তোর ওপর পড়লে তোকে কত সুন্দর লাগে। জানার দরকার নেই ভাইয়া, আমার আর ঝলমলে রোদ বৃষ্টি ভালো লাগে না। কেন? কিছু প্রশ্নের উত্তর হয় না। বল। আমার আকাশ মেঘ আমার আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামবে খুব। তোমার রোদ ঝলমলে, আমার আকাশ চুপ। চুপ কেন? কিছু কথা অজানা থাকুক না, সব জেনে নিলে পরে জানবি কি? আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নিয়ে যায়, সব কিছুর আয়োজন করতে হবে। হুম। ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ না হয়ে গোসল করে বের হলাম। আয়নার সামনে বসবো, তখন রক্তিমের কণ্ঠ শুনতে পাই, তুমি কি ফ্রি আছো তানু? রক্তিমের কণ্ঠ শুনে পিছনে তাকালাম। কালো রঙের একটা শার্ট পরেছে। কালকেও কালো রঙের একটা শার্ট পরা ছিল। তাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি কালো রঙের সাথে সখ্যতা গড়ে তুলেছ? আমি কি ভেতরে আসবো? আসো। রক্তিম ভেতরে আসলো। আমাকে বলল, তোমাকে সবাই নিচে যেতে বলেছে। হুম। আসলে কি বলতো, মানুষটাকে তো আর পেলাম না, তাই তার প্রিয় রঙের সাথে সখ্যতা করে নিলাম। কিছুটা হলে কষ্ট লাঘব হবে। না পাওয়ার যন্ত্রণা সহ্য করা বড্ড দুষ্কর। রক্তিম কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। আমিও তৈরি হয়ে নিচে গেলাম। সবাই হাজির। রক্তিম নিহিরিকাকে খাইয়ে দিচ্ছে। আপু আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আব্বু আর হিমু ভাইয়া গভীর কথায় মগ্ন। আমাকে দেখে নিহিরিকা বলল, খালামণি, তুমি আমার সাথে বসো। নিহিরিকার কথায় আমি ওর পাশে বসি। হিমু ভাইয়াও আমার পাশে খেতে বসলো। আব্বু চেয়ারে বসে বলল, আমি তানুর বিয়ে ঠিক করেছি। আব্বুর কথায় আমি অনেকটা অবাক হলাম। তাই আব্বুকে বললাম, এসবের মানে কি? কেন? আমি কি ভুল কিছু বলেছি? তোমার তো কম বয়স হয়নি। আব্বু, আমি এখন কেন বিয়ে করতে চাই না? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আর আব্বুর কথার ওপর কিছু বললাম না। খাবার টেবিল থেকে না খেয়ে রুমে চলে এলাম। রুমে এসে বিছানায় বসে ভাবতে লাগলাম যে আব্বু আমার কথা ভেবে আমাকে সবার থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। আমার পড়াশোনা যেন ভালো করে হয়, নিজের পায়ে দাঁড়াতে পারি। সে আব্বু কিনা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললো। আবার আমাকে বিয়ে করার জন্য বলছে। আপুর কথা শুনে আমার ভাবনার ধ্যান ভাঙল। আপু আমার কাঁধে হাত রেখে বলছে, আব্বুর কথায় কিছু মনে করিস না। তুই তো জানিস আব্বু হঠাৎ সবকিছু করে ফেলে।
কাউকে কিছু জানাতে চায় না। তার জন্য আমার বিয়ে ঠিক করে ফেলবে। আমাকে না বলে আমার বিয়ে ঠিক করে ফেলবে। আপু, আমি আজই ঢাকা ফিরে যাব। তানু, পাগলামি করিস না। কালকে আসলি আজই চলে যাবি? আমি পাগলামি করছি না। আব্বু পাগলামি করছে। আর তোমরা সবাই প্রশ্রয় দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ। আগে দেখ তোর ছেলেটা পছন্দ হয় কিনা। যদি তোর ভালো না লাগে তাহলে আমরা সবাই আব্বুকে আচ্ছা করে বকে দেব। আপু, তুমিও আব্বুর সাথে আসো। আচ্ছা, রাগ করতে হবে না। আমি তোর পক্ষে আছি। এবার চল, খেতে চল। আমার খিদে নেই। দেখ তানু, আজ বাসায় একটা খুশির দিন। আর সেখানে তুই যদি না খেয়ে মুখ ভার করে রাখিস, আমাদের কি ভালো লাগবে বল? সত্যি তো আজ আপুর রক্তিমের 6 বছর পূর্ণ হবে, যেখানে আমার অসমাপ্ত অপ্রকাশিত ভালোবাসার 6 বছর। আমি যদি মুখ ভার করে থাকি তাহলে আমার আপুটাও কষ্ট পাবে। তাই মুচকি এসে আপুকে বললাম, আমি একদম মন খারাপ করে থাকবো না। তোরা যদি আমার পাশে থাকিস তাহলে এক চটকি দিয়ে আব্বুর ঠিক করা বিয়েটা ভেঙে দিতে পারি। আপু আমার কথা শুনে হেসে দিল। এ হাসি যে সে হাসি না, অট্ট হাসি। আমিও হাসি দেখে আপুর সাথে হাসতে থাকলাম। আপু আমার হাসি দেখে আমার গালে হাত রেখে আলতো শুয়ে দিয়ে বলল, জানিস তানো, তোর এই হাসিটা অনেক মিস করতাম। আগে তুই আর আমি কত হাসতাম। আমাদের হাসি দেখে পাশের বাড়ির মেয়েগুলো হিংসে করত। আর বলতো, এই দুই বোন পাগল হয়ে গেছে, সারাদিন শুধু হাসাহাসি করে। ওদের কথা শুনে আমি আর তুই আরো বেশি করেই হাসতাম। আর ওরা জ্বলে পড়ে যেত। মনে আছে, খুব করে মনে আছে। জানিস আপু, অতীত যত সুখের হোক না কেন, দুঃখের ছায়া তুই দেখবি। এবার চল নিচে যাই। চল। আপু আর আমি নিচে নেমে আসলাম। আমাকে দেখে আম্মু বলল, রাগ করে কি লাভ, খেয়ে নে। খিদে নেই আমার, আমি খাবো না। দেখ তানু, রাগ করে লাভ নেই। আজ তোর আপুর একটা খুশির দিন। তুই দয়া করে কিছু করিস না, খেয়ে নে। আম্মুর কথায় খেতে বসে গেলাম। সত্যি আমার কোনো অধিকার নেই আপুর আজকে দিনটা নষ্ট করার। আপু অনেক কষ্ট করে রক্তিম আর নিহিরিকাকে নিয়ে এই সংসার গড়ে তুলেছে। আর আজকে তার 6 বছর পূর্ণ হয়েছে। আমি চাই না সবকিছু আমার জন্য নষ্ট হয়ে যাক। তাই চুপচাপ খেতে বসে গেলাম। সবার খাওয়া শেষ হয়ে গেছে। এখন শুধু আমি, আপু আর আম্মু আছে। আপু আম্মু খাওয়া শুরু করে দিছে। হঠাৎ মাথায় আসলো হিমু ভাইয়ের কথা। তাই আম্মুকে হিমু ভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম। আচ্ছা আম্মু, হিমু ভাইয়া কি খেয়ে চলে গেছে? হুম। ও তো সবার আগে খেয়ে চলে গেল। কেন হঠাৎ হিমুর কথা বলছিস? এমনি। ঠিক আছে। হিমু ভাইয়া আমায় ছাড়া একা একা খেয়ে চলে গেল। মনের ভিতর কেমন একটা খারাপ লাগা কাজ করছে। আগে যখন আমাদের বাসায় যেত, আমাকে ছাড়া একদম খেত না। আর আছে হিমু ভাইয়া আমায় রেখে খেয়ে চলে গেল। সবাই কেমন একটা বদলে গেছে। এই তানো আমি বদলাতে পারলাম না। কিভাবে বদলাবো? রাত হলে অতীতগুলো তাড়া করে বেড়াতো। নিজেকে বড্ড অসহায় লাগতো। মনে হতো প্রত্যেক রাতে পুরনো ক্ষতগুলো নতুন করে জেগে উঠত। এসব কথা ভাবতে ভাবতে মনে হলো একবার হিমু ভাইয়ের সাথে দেখা করে আসি। যেই বলার সেই কাজ। টেবিল থেকে উঠতে যাব, তখন আম্মু বলো, খাবার শেষ করে সবাই উঠবে। আম্মু, আমি গেলাম তো, আর খেতে পারবো না। খেয়ে তারপর যা। না, খেতে পারবো না। আমি রুমে গেলাম। আম্মুকে আর কোনো কথা বলতে না দিয়ে রুমে চলে এলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা হিমু ভাইয়ের রুমে গেলাম। দরজার সামনে গিয়ে দেখি হিমু পিছন ফিরে কি যেন করছে। রুমে পা রাখবো তখনই হিমু ভাইয়া বলল, সূর্য আজ কোন দিকে অস্ত যাবে জানিস তানু? আপনি কিভাবে জানলেন আমি আপনার ঘরে আসি? আপনি তো পিছন ফিরে বসেছিলেন। তোর উপস্থিতি আমি টের পাই তানু। কিভাবে? কিছু কথা বলতে নেই। তা আমার রুমে কি কারণে আসা? এমনি। আমি রাগ করে না খেয়ে চলে এলাম। আপনি একবারও গেলেন না? জানিস, তোর সব জায়গায় সবাইকে মানায় না। বুঝি নাই। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব। বল। আরে, ল্যাপটপটা অফ করেন। তুই বল, শুনছি। আপনার ক্লাসমেট রক্তিম ভাইয়া, সে বিয়ে করে ফেলেছে। একটা মেয়ে আছে। তো কি হয়েছে? তুই ফিরিয়ে দিয়েছিস বলে কি ও বিয়ে করতে পারবে না? আপনি কেন বিয়ে করেন নাই? আমার কথায় হিমু ভাইয়া একটু ভড়কে গেল। ভাইয়া হয়তো প্রস্তুত ছিল না, অথবা ভাবতে পারেনি আমি এই কথা বলবো। এবার ভাইয়া আমার দিকে ফিরে তাকালেন। একটু মুচকি এসে বলল, একটা মায়াপরী আছে আমার, তার জন্য অপেক্ষায় আছি। মায়াপরীটা বড্ড নিষ্ঠুর, বুঝলি? আমাকে একদম বোঝাতে চায় না। আমার থেকে শুধু পালাই পালাই করে। আমার মায়াপরী বোঝে না যে তাকে কতটা ভালোবাসি। আমি আমার মায়াপরীর অপেক্ষায় আছি। ভাইয়ের কথায় কিছু আন্দাজ করতে পারছি না। তারপরও বললাম, ধ্যাত, বুঝি না আপনার বড় বড় কথা। বললাম না, আমার মায়াপরীটা বড্ড নিষ্ঠুর। আমাকে সে একদম বোঝে না। ঠিক তোর মতো, আমার মতো। হুম। ভালোবাসেন? হুম। কতটুকু? এতটা ভালোবাসি যে তাকে পেলে বাহিরে না, বুকের বাঁ পাশে রাখবো।
এতটাও ভালোবাসা চাই বুঝি? হুম। কেন তুই? হিমু ভাইয়া তুই বলে থেমে গেল। আমি জানি তাই হিমু ভাইয়া রক্তিমের কথা বলতো। এখন আর রক্তিমের কথা শুনতে ভালো লাগে না। সে তো খুব ভালো আছে তার সংসার নিয়ে। আমি আর অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। তাই হিমু ভাইয়াকে বললাম, ভাইয়া, কিছু কথা না চাপা দিয়ে রাখতে হয়। জানি রে তানু, পৃথিবীটা বড্ড কঠিন। এই পৃথিবীতে থাকতে হলে হাজার কষ্ট বুকে নিয়ে হাসি মুখে কথা বলতে হয়। না হলে জেনে যাবে আমি কষ্টে আছি। আর কষ্টের পরিমাণটা অনেক। বিয়েটা করে ফেল। দেখি এবার হয়তো জীবনটা গুছিয়ে নিতে হবে। আমি তোর জন্য একটা উপহার নিয়ে এসেছি। নিবি? আপনি আমার জন্য উপহার নিয়ে এসেছেন? হুম। সবসময় তো নিয়ে আসি। এবার কেন খালি হাতে আসবো? একটু দাঁড়া, আমি নিয়ে আসি। হিমু ভাইয়া উপহার আনতে চলে গেল। মানুষটা সবসময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। এবার হয়তো কিছু একটা নিয়ে এসেছে। জানি না কি এনেছে। তবে তার উপহারগুলো সবসময় কেমন জানি স্পেশাল হয়। হিমু ভাইয়া আমার হাতে একটা শপিং ব্যাগ ধরে দিয়ে বলল, এইটা আজ অনুষ্ঠানে পরবি। হুম, পরবো। আপনার উপহারগুলো না আমার কাছে খুব স্পেশাল লাগে। তাই বুঝি? হুম। আচ্ছা তানু, আমার উপহার স্পেশাল লাগে। আমাকে তোর কাছে কেমন লাগে পরে বলবো। এখন আসি। হুম। হিমু ভাইয়ার এই প্রশ্নের উত্তর নেই আমার কাছে। তাই পালিয়ে চলে এলাম। সত্যি কি লাগে আমার? আব্বুর বন্ধুর ছেলে হওয়ার সুবাদে কৈশোর জীবন থেকে ভাইয়া বলি। কিন্তু কখনো তার সম্পর্কে ভাবিনি। কেন এত কেয়ার করতো? কেন এত স্পেশাল উপহার দিত? আব্বুর কাছ থেকে যেটা চেয়ে পেতাম না, হিমু ভাইয়া সেটা এনে দিত। কখনো মুখ ফুটে বলিনি, কেন এনে দাও। আবার এগুলো চায় না, কিছু বলতাম না, শুধু নিয়ে যেতাম। কখনো নিয়ে যাওয়ার পরিবর্তে কিছু দেইনি। রুমে এসে বিছানায় বসলাম। ব্যাগটা খুলে দেখলাম একটা শাড়ি, নীল রঙা শাড়ি। একবার হিমু ভাইয়াকে বলেছিলাম আমার একটা নীল রঙা শাড়ি, একদম একদম আকাশের রঙের মতো নীল শাড়ি কিনে দিবে। সেদিন আমার কথাই হিমু ভাইয়া বলেছিল, না দিব না। আমি কি তোর জামাই যে তোকে সবকিছু কিনে দিতে হবে? শর্ত সামনে থেকে ভালো লাগছে না। হিমু ভাইয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। রাগ করে আর কখনো নীল শাড়ি পরা হয়নি। হিমু ভাইয়া কিনে দেয় নাই দেখে পরেনি। কিন্তু আজ সেই হিমু ভাইয়া নীল শাড়ি দিলেও পরতে তো হবে। শাড়িটা রেখে আপুর কাছে গেলাম। দেখলাম আপু আজকের অনুষ্ঠানের জন্য পোশাক নির্বাচন করছে। আমাকে দেখে আপু বলল, আমাকে একটা শাড়ি বেছে দে না তানু। এত শাড়ি থেকে কিভাবে বেছে নিব? আর সবগুলোই সুন্দর। এত শাড়ি কি তুই কিনেছিস আপু? না, তোর রক্তিম ভাইয়া প্রত্যেক মাসে দুইটা করে শাড়ি এনে দেয়। তুই অনেক ভাগ্যবান আপু। রক্তিম ভাইয়ের মতো একজন স্বামী পেয়েছিস। হুম। সত্যি আপু, অনেক খুশি আছে। রক্তিম আমার আপুকে খুব সুখেতে রেখেছে, যেখানে ভালোবাসার কোনো কমতি নেই। আমার আশাটা এখানে ঠিক হয়নি। আমাকে দেখে হয়তো ওর পুরনো কথা মনে করে দেয়। চলে যেতে হবে এখান থেকে। আমি চাই না আমার আপুর জীবনটা নষ্ট হয়ে যাক। হঠাৎ করে রক্তিম রুমে এসে আপুকে বলল, নেহা, তোমার জন্য এই ব্যাগে একটা শাড়ি আছে। শাড়িটা দেখে বলো কেমন হয়েছে। পছন্দ না হলে বড় ফিরে দিয়ে আসবো। কথাটা বলে থেমে গেল। আমাকে দেখে বলল, তুমি এখানে কেন? আপুর সাথে কথা বলতে এলাম। ও, বসে কথা বলো। আর নেহা, তুমি আমাকে শাড়িটা দেখে বলো কেমন হয়েছে। রক্তিম অশ্রমে চলে গেল। আর আপু শাড়িটা বের করলো। লাল রঙের জামদানি শাড়ি। আপুকে পরলে বেশ মানাবে। আপু আমাকে বলল, কেমন হয়েছে রে তানু? অনেক সুন্দর হয়েছে। তোকে বললে অনেক ভালো লাগবে। একদম লালপরি আকাশ থেকে নেমে এসেছে। হয়েছে, আর বলা লাগবে না। একটা কাজ কর, এখান থেকে একটা শাড়ি নিয়ে যা। কেন? তোর জন্য তুই কি পরবি? আপু, নিজের জিনিসটা খুব যত্ন করে রাখতে হয়। কাউকে তার ভাগ দিতে নেই। কিন্তু তুই তো আমার বোন। তো কি হয়েছে? এগুলো সব তো তোকে রক্তিম ভাইয়া ভালোবেসে কিনে দিয়েছে। আমাকে কেন দিবি? একদম দিবি না। নিজের জিনিসটা সবসময় আঁকড়ে ধরে রাখবি। যদি একটু ছেড়ে দিস, হারিয়ে যাবে। তাই শক্ত করে ধরে রাখ। আর হিমু ভাইয়া আমাকে একটা শাড়ি দিয়েছে। আচ্ছা, আমি রুমে যাই। হুম। রক্তিম আসার আগে আমি আপুর রুম থেকে চলে এলাম। রুমে এসে দেখি 10টা 30 বাজে। অনুষ্ঠান বিকেল থেকে শুরু হবে। অশ্রমে গিয়ে গোসলটা সেরে নিলাম। গোসল সেরে বারান্দায় এসে চেয়ারে বসলাম। বারান্দায় এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। তারপরও মনে হলো চোখ দুটোর বিশ্রাম দরকার। তাই বিছানায় শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি মনে নেই। হঠাৎ করে আম্মুর কথা কানে এলো। চোখ খুলে দেখি আম্মু ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখে আমি জিজ্ঞেস করলাম, আম্মু, কয়টা বাজে? এখন বাজে 4টা। অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে 1 ঘন্টা আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি খাইয়ে দিচ্ছি। ও আচ্ছা, তুমি যাও। আমি এখন আর খাবো না। পাগল নাকি? তুই খাবি না কেন? এখন খেতে গেলে লেট হয়ে যাবে। আমি একেবারে তৈরি হয়ে নিচে যাব। একটু খেয়ে নে। না আম্মু, তুমি এই খাবার নিয়ে যাও। ঠিক আছে। আম্মু চলে গেল। আমি ওয়াশরুমে হিমু ভাইয়ার শাড়িটা নিয়ে গেলাম।
ফ্রেশ হয়ে শাড়িটা গায়ে জড়িয়ে নিলাম। ওয়াশরুমে শাড়ি পরে বের হলাম। ড্রেসিং টেবিলের সামনে বসতে দেখি হিমু ভাইয়া বিছানার উপরে বসে আছে। আমি হিমু ভাইয়াকে দেখে জিজ্ঞেস করলাম, কখন এলেন? একটু আগে। তোকে এই শাড়িটায় অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া। তোকে একটা কথা বলতে এসেছি। আমি তখন লাল লিপস্টিকটা হাতে নিয়ে বললাম, বলুন। তানু, লালটা না, গোলাপিটা হালকা করে দে। হুম, এবার বলেন কি বলবেন? তোকে আজ দেখতে আসবে। মানে? তোকে আজ ছেলেপক্ষ থেকে দেখতে আসবে। কি বলছেন এসব? এইটা বলতে আসলাম। আমি রুম থেকে বের হতে আন্টি আমায় বলল, তোকে যেন এই কথাটা বলে দেয়। ও আচ্ছা, আসি। তুই তৈরি হয়ে নিয়ে আয়। আর শোন, চোখে কাজলটা দিস। তোর কাজল কালো চোখে কাজলটা গাঢ় করে দিলে একদম হুড়পড়ি লাগবে। হুম। হিমু ভাইয়া চলে গেল। আমিও কাজলটা হাতে নিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু দিতে পারছি না। চোখের পানি কাজলটা নষ্ট করে দিচ্ছে। হিমু ভাইয়া বলে গেল, আজ ছেলেপক্ষ দেখতে আসবে। কথাটা শোনার পর কেমন একটা অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলবো। অনেক কষ্ট করে কাজলটা চোখে দিলাম। চোখে দিয়ে নিচে যাওয়ার আগে নিজেকে ভালো করে আরেকবার আয়নায় দেখে নিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নিচে গিয়ে দেখলাম আরিফ আঙ্কেল আর হিমান্টি এসেছে। আরিফ আঙ্কেল আর হিমান্টি হলো হিমু ভাইয়ার আব্বু আম্মু। আমাকে খুব ভালো জানে। হিমা আন্টিকে পেছন থেকে জড়িয়ে ধরে আন্টি বলল, আমি জানি এইটা আমার তানুমা। ওহো আন্টি, তুমিও না? কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? আগে আমার সামনে আয় তো। কতদিন ধরে দেখি না। আন্টির কথায় আমি সামনে এসে দাঁড়ালাম। আমাকে দেখে বলল, কত শুকিয়ে গেছিস তুই। ওইখানে গিয়ে বুঝি একদম খাওয়া দাওয়া করিস না? ওহো, এসব বাদ দাও। আগে বলো তো, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। বউ বউ লাগছে। এখন শুধু একটা জামাইয়ের দরকার। কি বলো হিমা? কেমন আছো আঙ্কেল? ভালো আছি রে মা। তুই কেমন আছিস? কত বছর পর তোকে দেখলাম। আমি ভালো আছি। আচ্ছা, তোমরা কথা বলো আব্বু আম্মুর সাথে। আমি একটু আসি। আন্টি আঙ্কেলকে বলে এক কোণে চলে এলাম। নিলিবিলি এখান থেকে সব স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ করে দোতলার সিঁড়ির উপর চোখ পড়ল। সবার চোখ ওই আলোর উপর। আমিও তাকালাম, দেখলাম আপু, রক্তিমার নিহিকার নিচে নেমে আসে। তিনজনের পোশাকের রং এক লাল রঙের। তিনজনকে খুব সুন্দর লাগছে। নিচে নেমে এলে সবাই ওদের অভিনন্দন জানাচ্ছে। 1 বছর 2 বছর নয়, 6 বছরের সংসার। আমি চুপচাপ দেখতে থাকলাম। হিমু ভাইয়া আমার পাশে এসে দাঁড়ালো। আমাকে বলল, কষ্ট হচ্ছে তানু? আমার আপুর সাথে আমি কখনো হিংসে করিনি, জানো তো। ভালোবাসাটা হিংসে মানে না। যদি হিংসে করতাম তাহলে রক্তিমকে ছেড়ে দিতাম না। হুম, জানেন হিমু ভাইয়া, কষ্ট পেলে কান্না করতে হয়। আর কান্নাটা দরজা বন্ধ করে করতে হয়। বাদ দে, চল ওদের কাছে যাই। চলেন। হিমু ভাইয়া আমার আগে চলে গেল। হিমু ভাইয়া একটা পাঞ্জাবি পরেছে। নীল রঙের পাঞ্জাবি আমার শাড়ির সাথে তার পাঞ্জাবির রংটা একদম মিলে গেছে। আমিও হিমু ভাইয়ের সাথে আপুদের কাছে গেলাম। আপু আর রক্তিমকে গিয়ে বললাম, তোমরা তোমাদের জীবনে অনেক সুখী হও। এভাবে সারা জীবন দুজন দুজনার পাশে থেকো। সবসময় ভালো থেকো। কথাগুলো বলার সময় কেমন গলাটা ধরে আসছিল, তাই বেশি কিছু কথা না বলেই চলে এলাম। কথাগুলো বলার সময় কেমন জানি একটা শূন্যতা লাগছিল। বুকের ভেতরে বাপাসে চিনচিনে ব্যথা অনুভব করছিলাম। বেশিক্ষণ থাকলে হয়তো চোখ থেকে পানি বের হয়ে আসতো। না হলেও একটা সময় ভালোবেসেছিলাম। পৃথিবীর সবচেয়ে কষ্ট ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে দেখা। হাতে হাত রেখে ভালোবাসার মানুষটার পথ চলা। এই দৃশ্যগুলো পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য। অনেক না বলা কথার কষ্ট। আপু, রক্তিম একসাথে হেঁটে হাসি মুখে সবার সাথে কথা বলছে। মনের ভিতর শূন্যতার সৃষ্টি হলো। হঠাৎ মনে হলো চোখের কোণায় পানি জমে আছে। চোখ বুজলে পানি ঝরতে শুরু করবে। তাই অনেক কষ্ট করে চোখের পানিটা ধরে রেখেছি। আপু রক্তিম সবার সাথে কথা বলে এবার আমার দিকে আসে। ওদের দেখে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। রক্তিম এসে আমার পাশের চেয়ারটায় বসলো। আপু কিছু না বলেই চলে গেল। আপুকে আমি পিছন থেকে অনেক ডেকেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। রক্তিম আমার ডাকাডাকি দেখে বলল, ওকে ডেকো না। কেন? ও আমাদের বিষয়ে সবকিছু জেনে ফেলেছে। রক্তিমের কথাটা শুনে মাথায় রাগ উঠে গেল। যে আপু সুখে থাকবে দেখে, ভালোবাসাটা নিজের করে পাবে বলে। আর আমি আমার ভালোবাসা ছেড়ে দিয়ে চলে গেলাম। সবার থেকে দূরে যেন আমার আপুর উপর এসবের আঁচটুকু না পড়ে। আর রক্তিম আবুকে সব বলে দিল। আমি রেগে গিয়ে রক্তিমের শার্টের কলার ধরে বললাম, কেন বললে তুমি? আরে আরে শান্ত হও। রাগ দেখিয়ে কি হবে? আজ তোমায় ছেলেপক্ষ থেকে দেখতে আসবে। আর তুমি রাগ করে তোমার বোনের স্বামীর কলার ধরে রেখেছ। মানুষ দেখলে কি ভাববে? তুমি আপুকে কেন বলে? রক্তিম আমার কথা শুনে একটু চুপ করে থাকলো। তারপর আবার বলতে শুরু করলো, তোমার আর আমার সম্পর্ক ভেঙেছে 6 বছর।
আর নেহার সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর। আমার একটা মেয়ে আছে। তাদের ছেড়ে তোমার কাছে যাওয়া অসম্ভব। আমার মেয়েটা যখন আমাকে বাবা বাবা বলে ডাকে, তখন মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে আছে। যার দাবিদার নেহাও, ওকে ছাড়া হয়তো আমি অসম্পূর্ণ। মাঝে মাঝে ভাবি তোমার ভালোবাসাটা আমার কাছে কেমন ধূসর হয়ে গেছে। কিন্তু কেন? ওই কেনটা হলো নেহা। নেহার জন্য তোমার ভালোবাসার দিনকে দিন ফিকে হয়ে গেছে। সকাল হলেই নেহার মুখ, আর রাতে ঘুমানোর সময় নেহার মুখ দেখে একটা মায়া পড়ে গেছে। তোমাকে মাঝে মাঝে তো মনে পড়তো না, কিন্তু কথায় আছে, প্রথম ভালোবাসা ভোলা যায় না। তেমনি তোমাকে দেখে মাঝে মাঝে ভেতরের ক্ষতটা জেগে ওঠে। আর নেহাকে আমি কখনো কিছু বলিনি, না বলবো তোমার আমার অসমাপ্ত ভালোবাসার কথা। কখনো যখন বলিনি, আর এখন তো বলার কোনো প্রয়োজন মনে করি না। এখন আমি তোমাকে না, নেহাকে ভালোবাসি। তোমার সাথে শুধু একটু মজা করলাম। আমি রক্তিমের কথাগুলো চুপ করে শুনে গেলাম। সত্যি, আপু অনেক খুশি। আজ মনে হচ্ছে নিজের অসমাপ্ত ভালোবাসাটা সার্থক। রক্তিমের কথা শুনে চোখের কোণে পানি জমেছে। রক্তিমের অগচরে চোখের পানি মুছে বললাম, দুঃখিত রক্তিম, আমি বুঝতে পারিনি। পারলে ক্ষমা করে দিও। বুঝতে আর তুমি কবে পারলে? আর তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। অনেক বছর হলো তোমার রাগী মুখটা দেখি না, তাই একটু বিরক্ত করলাম। আর নেহা নিহিরেকাকে নিয়ে ওপরে গেছে। ও, ভালো। তৈরি থাকো, আজ তো তোমায় দেখতে আসবে। হুম। রক্তিম চলে গেল আমার সামনে থেকে। হুম। আজ সময় হয়েছে নিজেকে গুছিয়ে নেওয়ার, নিজেকে একটু সামলে নিয়ে অন্যের সাথে ঘর বাঁধার। অনেক তো অন্যের ঘরে গুছিয়ে দিলাম, এইবার আমারও আখের গোছাতে হবে। রক্তিম আপু সবাই ভালো আছে, এবার আমি না হয় ভালো থাকার চেষ্টা করব। সবার ভালো থাকার মাঝে মাঝে নিজের ভালো থাকাটা খুঁজে নেব। হিমু ভাইয়ার কথা শুনে আমার ভাবনায় বিভ্রর কাটল। হিমু ভাইয়া কি যেন একটা বলছে, আর সবাই মনোযোগ সহকারে শুনছে। আমিও সবার মতো হিমু ভাইয়ার কথা শুনতে লাগলাম। হিমু ভাইয়া একটা মাউথ হাতে নিয়ে সবার মাঝে দাঁড়িয়ে বলছে, সবার জীবনে একটা করে মায়াবতী থাকে। আমার জীবনেও আছে, তবে সে মায়াবতী না, সে আমার মায়াপরী। আমার মনের রাজ্যের মায়াপরী। তবে আমার মায়াপরীটা অনেক অবুঝ, সে একদম বোঝাতে চায় না। কিন্তু কেউ একজন আমার মায়াপরীকে আমার থেকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু নিতে পারিনি। মাঝে মাঝে নিজের প্রতি বিরক্ত হতাম। কেন আমি আমার মায়াপরীকে বোঝাতে পারি না? কি করলে বুঝবে? অনেক ভেবেচিন্তে একটা উপায় বের করলাম, সেটা হলো বিয়ে। বিয়ের প্রস্তাব দিলাম। মায়াপরীর বাবা মা বোন রাজি। এবার শুধু মায়াপরী রাজি থাকলে আমি আমার মায়াপরীকে নিজের করে পাবো। হিমু ভাইয়ের কথাগুলো বলতে বলতে আমার সামনে এসে দাঁড়ালো। আমার সামনাসামনি দাঁড়িয়ে আমাকে বলল, তানু, সেদিন বলেছিলাম না আমার মায়াপরীটা তোর মতো? সেদিন বড্ড ইচ্ছে করছিল তোর মাথাটা বুকে রেখে বলি, তুই আমার মায়াপরী। সেদিন ঠিক বলতে পারিনি, কিন্তু আজ তোকে বলছি, ভালোবাসি। অনেক বেশি ভালোবাসি আমার মায়াপরীকে। আমি জানি আমার মায়াপরীটা খামখেয়ালি, আমায় ভালোবাসবে না। তবুও আমি আমার মায়াপরীকেই চাই, খুব করে নিজের মতো করে আমি আমার মায়াপরীকে। আর আমার মায়াপরীটা তুই রে তানু, আমার তানু পাখি। ভালোবাসেন আমায় আপনি? বিয়ে করবি আমায়? হিমু ভাইয়ের কথা শুনে কেন জানি একটা ভালো লাগা অনুভূতির সৃষ্টি হচ্ছে। হিমু ভাইয়ের কথায় মনে হচ্ছে আজ আমি আমার গল্পের তুমিটাকে খুঁজে পেলাম। রক্তিম তো আপুর সাথে ভালো আছে, আমি না হয় হিমু ভাইয়ের মাঝে আমার সুখটা খুঁজে নিব। যে মানুষটা আমার অজান্তে আমাকে এত ভালোবেসে গেছে, আর যাই হোক, তাকে ভালোবেসে ঠকাবো না। কি রে মায়াপরি আমার, তানু পাখি, বল কিছু একটা। বিয়ে করবি আমায়? হিমবাইয়ের কথায় ভাইয়ের দিকে তাকিয়ে দেখি, ভাই আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। এই মানুষটাকে অসহায়ভাবে কখনো দেখিনি, আজ তাকে দেখছি। তাই আমিও মাথা নাড়িয়ে বলে দিলাম, একটা কথা বলবো তানু? আমার বুকের বা পাশে মাথা রেখে একবার বলবি, ভালোবাসি। ওহো, মা তাড়াতাড়ি আসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়া বাবা, তোর বাবা কোথায়? গাড়িতে তুমি আসো তাড়াতাড়ি। আসি। সেদিন হিমু ভাইয়াকে বলিনি ভালোবাসি, কিন্তু তার বুকে মাথা রেখে 10টা বছর পার করে দিলাম। কিন্তু হিমু ভাইয়া আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমাদের একটা ছেলেও আছে। তিলক আমার আর হিমুর ভালোবাসার চিহ্ন। আজ আমি আর হিমু ভাইয়া আমাদের বাড়িতে যাচ্ছি। আপুর বাসায়ও যাওয়া হবে, কিন্তু সেদিনের মতো একা না। আমার স্বামী আর সন্তানকে নিয়ে যাব। তিলকের সাথে কথা বলে বাসা লক করে চলে এলাম। গাড়ির ব্যাক সিটে যখন বসতে যাব, তখনই হিমু ভাইয়া আমাকে বলল, তোমরা সবাই ব্যাক সিটে বসে কি প্রমাণ করতে চাও? আমি তোমাদের বেতনভুক্ত ড্রাইভার। ওহো, আপনার আর ঝগড়া করতে হবে না, আমি আপনার সামনে এসে বসছি। আমি সামনে সিটে বসার পর হিমু ভাইয়ার আমাকে বলল, কি তানু, তুই জানিস তো তোকে পাশে না পেলে আমার চলে না। আর তুই আমাকে ছেড়ে ব্যাক সিটে কেন বসতে গেলি?
আসলে তিলক একা বসবে, তাই আমি ওকে ওর সাথে বসতে চাইছিলাম। হয়েছে তোর অজুহাত। আমি জানি তুই আমায় এখনো মেনে নিতে পারিসনি। কে বলল আপনায়? তাহলে বল ভালোবাসি। আমি আর কিছু বললাম না, চুপ করে বসে রইলাম। কেন জানি হিমু ভাইয়াকে ভালোবাসি বলতে পারি না। আমি চুপ করে আসি দেখে হিমু ভাইয়া বলল, আমি জানি তুই বলতে পারবি না, তারপরও তোকে পেয়েছি, এটাই অনেক। কথাটা অনেকটা তীরের মতো লাগলো, তাই চোখ বন্ধ করে হিমু ভাইয়াকে বলে দিলাম, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাই। হিমু ভাইয়া আমার কথা শুনে মুচকি মুচকি হেসে গাড়ি চালাচ্ছে। আমি তার পাশে বসে আছি, আর পিছে আমার ছেলে বসে আছে। আজ নিজেকে অনেক হালকা লাগছে। সেদিন না বলা কথাটা আমি আজ বলে দিলাম। হঠাৎ মনে হলো আমার হাতের উপর হিমু ভাইয়া হাত রেখেছে। আমিও হাতটা শক্ত করে ধরলাম। এই হাতের উপর হাত রেখে বাকি জীবনটুকু বেঁচে থাকতেই চাই। সমাপ্ত।